আসসালামু আলাইকুম। ডক্টর খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, এই নামটি এখন অনেক বেশি উচ্চারিত হচ্ছে বাংলার রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে। কে এই খলিলুর রহমান? এই খলিলুর রহমান একজন পেশাদার কূটনীতিক ছিলেন, বিসিএস ক্যাডারের উনি লোক ছিলেন। ওনার পূর্বে যে কাহিনীগুলো সেটা আমরা একটু আলোচনা করি। বিচারপতি লতিফুর রহমান যখন প্রধান ওই উপদেষ্টা হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, তখন ওনার ব্যক্তিগত সচিব ছিলেন এই খলিলুর রহমান। এবং ওই সময় যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে ক্ষমতায় এসছে বিএনপি। খলিলুর রহমানের জীবনে দুইটি ঘটনা ঘটেছে একই রকম। ওইটা একটা ঘটনা, আবার বর্তমানে এই ইউনূস সরকারের উপদেষ্টা অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই একই খলিলুর রহমান। এবং এই নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসলো। তাইলে এই খলিলুর রহমান বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছেন এবং দেখা যাচ্ছে এই খলিলুর রহমান বিএনপির জন্য একটি লাভজনক পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এই খলিলুর রহমান বিএনপির জন্য, আমি বলছি আবার, একটি লাভজনক ব্যক্তিত্ব। তারেক রহমান সম্ভবত এই সমস্ত জিনিসগুলো বিচার করেছেন এবং তারেক রহমান সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে খলিলুর রহমান অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। তারেক রহমান সম্ভবত খলিলুর রহমানের বিকল্প কাউকে পাননি পররাষ্ট্রমন্ত্রী করার জন্য, যার কারণে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা বিএনপির কোনো লোকে ঘূর্ণা করে বুঝতে পারেন নাই এবং তারেক রহমান কাউকে বুঝতেও দেননি ঘূর্ণা করে। আরেকটা জিনিস হয়তো চিন্তা করেছেন তারেক রহমান, সেটা হচ্ছে এই খলিলুর রহমান তারেক রহমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার আমি একটু বিশ্লেষণ করছি। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশ একটি ছোট গরিব দেশ। এই ছোট গরিব দেশটিকে একদিকে আমেরিকা টানে, একদিকে রাশিয়া টানে, একদিকে চীনে টানে, একদিকে ভারতে টানে, একদিকে পাকিস্তানে টানে, একদিকে তুরস্ক টানে। এসব কিছু বিবেচনা করে তারেক রহমানের জন্য একজন খুব উপকারী ব্যক্তিত্ব হয়ে গেছে বর্তমানে খলিলুর রহমান। সাধারণত বাংলাদেশে প্রধানমন্ত্রী পরের পদটি ধরা হয় পররাষ্ট্রমন্ত্রীকে। তাইলে এই খলিলুর রহমান বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে গেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। এই খলিলুর রহমান ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে গিয়েছিলেন লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার জন্য এবং তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই বৈঠকের ফলে ডক্টর ইউনূস সাহেবকে রাজি করিয়েছেন খলিলুর রহমান একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী নির্বাচনটা হয়েছে। এবং এই খলিলুর রহমানের সাথে তারেক রহমানের প্রধানমন্ত্রীর কিন্তু যোগাযোগ আজকে না, অনেক পুরানো যোগাযোগ, সেই লতিফুর রহমান সাহেবের আমল থেকে। তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তখন এই তারেক রহমান এবং বেগম জিয়ার কাছে খলিলুর রহমান অনেক কাছে চলে এসেছিলেন। এইটা ভাগ্যক্রমে হোক অথবা ওনার কর্মদক্ষতায় হোক। আর উনি একজন নিপুণ ব্যক্তি। আমেরিকার অলিগলি, আমেরিকার প্রত্যেকটা বড় বড় সিনেটর, বড় বড় পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এক্সিস্টিং প্রেসিডেন্ট, সবাইকে উনি ভালোভাবে জানেন এবং সবাই ওনাকে মোটামুটি চিনেন। যার কারণে এবং জাতিসংঘে উনি খলিলুর রহমানকে সবাই চিনে এবং বাইরে ইউরোপ, আমেরিকাতে খলিলুর রহমানের, ডক্টর ইউনূস সাহেবের যেরকম পদচারণা, খলিলুর রহমানের একই রকম পদচারণা। যদি সিনিয়রে ডক্টর ইউনূস সাহেব বয়স্ক, যার কারণে উনি অনেক বেশি অভিজ্ঞ সেই ব্যাপারে। ডক্টর খলিলুর রহমান এইদিকে রোহিঙ্গা ইস্যুতেও অনেক অগ্রগামী ভূমিকা পালন করেছেন এবং মিয়ানমারকে রোহিঙ্গা শব্দটি মিয়ানমারের মন্ত্রীদের মুখে উচ্চারণ করিয়েছেন এই ডক্টর খলিলুর রহমান। এবং ভারতের জটিল রাজনীতি বাংলাদেশ নিয়ে, পাকিস্তানের বাংলাদেশের সাথে সখ্যতা, এই সমস্ত কিছু বিবেচনা করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সম্পূর্ণ বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা গতি প্রকৃতি কী হবে, সেই কারণে সেই বুদ্ধি পরামর্শ, সেই
কাজগুলো, তারেক রহমানের কাজ যেন সহজ হয়ে যায়, সেই কারণে ডক্টর খলিলুর রহমানের নিয়োগ। তারেক জিয়া কাউকে বুঝতে জানে উনি যে পররাষ্ট্রমন্ত্রী করবে, বিএনপি কেউ বুঝতে পারেনি। আমি বর্তমানে মনে করি বিএনপির মধ্যে এমন কোনো লোক নেই যে খলিলুর রহমানের সমপর্যায়ের লোক, যাকে বহির্বিশ্ব ভালোভাবে চিনে ডক্টর ইউনূস সাহেবের পরে। সেই জন্য তারেক রহমান একটা বুদ্ধির কাজ করেছেন, বুদ্ধির আশ্রয় নিয়েছেন যে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে উনি একটা চৌকস একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, যেটার তুলনা হয় না। ভবিষ্যতে বলে দিবে সেটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে। সভা নয় বটে, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকেই কেন লাগলো বিএনপির? দলটিতে বা দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো লোক খুঁজে পেলেন না তারেক রহমান? বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ আসলে খলিলুর রহমান? মূল বিশ্লেষণে যাওয়ার আগে কিছু পেছনে ঘুরে আসি চলেন। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছেন। খলিলুর রহমান সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান জীবনে 2 বার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। 2 দশকেরও বেশি সময় পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে 2 পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন। ইউনূস প্রশাসনের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনূসকে বাংলাদেশে স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে তিনি বড় ভূমিকা রাখেন। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনে মূল কারিগর ছিলেন। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন। 1 মাস পর ব্যাংককে তিনি কৌশল পরিবর্তন করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন। খলিলুর রহমান সেখানে দর কষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে বাধ্য করেন। একই সম্মেলনে তিনি ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথও প্রশস্ত করেন। খলিলুরের উপর ইউনূসের নির্ভরশীলতা নাকি মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। এক সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ইউনূস সেই দপ্তরটিও খলিলুরকে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে জামায়াতে ইসলামীর আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনূস পিছু হটেন। এই ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরো মজবুত করেছে।
যে দলটি একসময় তার বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে তার পদত্যাগ দাবি করেছিল, আজ তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত করেছে। তিনি এমন একজনকে নিজের পাশে রাখছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের অলিগলি চেনেন এবং সম্ভবত এর মাধ্যমে তিনি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের স্বাধীন অবস্থানের জানানো দিচ্ছেন। অর্থাৎ বিএনপির সাথে খলিলুর রহমানের সম্পর্ক বেশ পুরনো এবং দলটির উপকারী বন্ধুও তিনি। তারেক রহমান হয়তো সেই সম্পর্কে আস্থাও রেখেছেন, কিন্তু তাতে আলোচনা কিন্তু থামছে না। উল্টো ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা যেন আলাপে আরো ঘি ঢেলে দিয়েছে। বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন, যেটি আগেই উল্লেখ করেছিলাম। এর সমালোচনা করেছে বিরোধী দলও। বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের নাম আলোচনায় আসে একেবারে শেষ মুহূর্তে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন খলিলুর রহমান যে মন্ত্রী হচ্ছেন তা তাদের ধারণাতেই ছিল না। অথচ অন্তর্বর্তী সরকারের সময় এই খলিলুর রহমানের নাগরিকত্ব এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার ছিল। খলিলুর রহমান অবশ্য এই বিতর্কের জবাবে বলেছেন তিনি জোর করে মন্ত্রিসভায় যাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন তাকেই বেছে নেওয়া হলো? বিএনপির শীর্ষ পর্যায় থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে বর্তমান জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য তার মতো একজন পেশাদার এবং দক্ষ কূটনীতিক প্রয়োজন। তবে নেপথ্যের গল্প বলছে ভিন্ন কথা। গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল সেখানে খলিলুর রহমান উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমেই তিনি বিএনপির সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নেন। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের থেকেই তিনি নির্বাচনের পথ প্রশস্ত করার ক্ষেত্রে বিএনপির অনুকূলে ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রের সাথে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। অনেকে মনে করছেন এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং এটি সরাসরি চীনকে টার্গেট করে করা হয়েছে। এই চুক্তির পেছনেও খলিলুর রহমানের ভূমিকা ছিল প্রধান। ফলে অনেকের আশঙ্কা খলিলুর রহমানের মাধ্যমে বিএনপির পররাষ্ট্রনীতি হয়তো এক দেশকেন্দ্রিক হয়ে পড়বে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ঢুকে যাবে দেশ। এদিকে এহেন ঘটনায় প্রতিপক্ষের নেতাকর্মীরা বিএনপিকে খোঁচা দিতে ছাড়ছে না। বলছেন দেশ বিক্রি করেই তাহলে ক্ষমতায় আসতে হলো বিএনপিকে। আওয়ামী লীগকে তো বলা হতো ভারতের দাস, তাহলে কি বিএনপিকে এখন আমেরিকার দাস বলার সময় এলো? আমরা অবশ্য এমনটা বলছি না। দেশ বিক্রি করার দুঃসাহস বিএনপি দেখাবে এমন আশঙ্কাও করছি না, এসবের প্রমাণও নেই। ওদিকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাত্রার প্রথম দিনে বলেছেন তিনি প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি অনুযায়ী এগোবেন এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবেন। এখন দেখার বিষয় ট্রাম্পের শুভেচ্ছা আর খলিলুরের কূটনীতি শেষ পর্যন্ত বাংলাদেশকে আসলে কোন গন্তব্যে নিয়ে যায়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।